তোবার মনটা আজ ভালো। কাজ থেকে ছুটি পেয়েছে সে আজকের জন্য। আজকের ছুটিটা দরকার ছিল, কাকতালীয়ভাবে হয়েও গেল। খুব ভালো লাগছে তার, মনটা ফুরফুরে। রিকশা না নিয়ে হেঁটেই চলেছে একা পথে। দোকান থেকে সে তুষির ঔষধ আর ভালো কিছু খাবার নিয়ে বাড়ি ফিরল। আজও ফেরার পথে গলির আনাচে কানাচে কাঙ্ক্ষিত লোকটাকে খুঁজেছে। যদি নিজের উত্তরগুলি পায় তবে খুঁজেও দেখা মেলেনি তার। তোবাকে তুষির কাছে নিচে বসলো, তার গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখ আজ তাড়াতাড়ি চলে এসেছি। তুষি হাসলো, কি অমায়িক প্রফুল্লতার হাসি, যে কারো মন ভালো হয়ে যাবে মেয়েটার মুখের হাসি দেখলে। সে হাস্যোজ্জ্বল চোখে তাকিয়ে থাকে মনের দিকে। তুবা অম্লান হাসলো, ঠোঁট গোল গোল করে বলল, দেখবি আমরা খুব তাড়াতাড়ি একসাথে হাঁটবো। তোর পায়ের চিকিৎসা করব আমি, তুই জলদি হাঁটতে পারবি। সত্যি আপা? একদম সত্যি। তোর পা ঠিক হয়ে গেলে আমরা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। ওখানে একটা বুটিক শপ খুলে বাকিটা জীবন কাটিয়ে দেব, কোনো চিন্তা থাকবে না আর। সাহস্য বদনে তুষি জানতে চায়, আপা তুই সত্যি বলছো? সত্যি আমাদের জীবনের কোনো কষ্ট থাকবে না? সুখের দিন কাটাবো আমরা? তুষির এই হাসি মুখটা ভীষণ অন্তর লাগলো তোবার। এই খুশি থাকার কারণ কথা শুনে মেয়েটার মুখ কেমন হাসিরা মাখো মাখো অবস্থা। বন্ধর পেগে ঠোঁট প্রসারিত করে তুবাল জানালো, হবে। আল্লাহ চাইলে সব হবে, তুই চিন্তা করিস না। তুষি খুব খুশি হলো, জড়িয়ে ধরল বোনকে। শিরিন খাবার দিয়ে গেলেন দুই বোনের সামনে। তুবা বায়না ধরলো, আপা আজ তুমি খাইয়ে দাও। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, একটু বসে থাক শোনা। আজ আর তুবা ঘুমায়নি। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছে। শহর থেকে অনেক দূরে একটা গ্রামের মতো জায়গায় এসেছে সে। নীরব শান্তির পরিবেশ সেখানে, নির্মল বাতাস, নিরিবিলি পরিবেশ। মনটা এমনিতে ভালো হয়ে গেল। আগেও আসার মতোই সেই শান্তি লাগছে। তুবা একটু হেসে হাঁটতে লাগলো। অনেক দূর চলে এসেছে, আর একটু দূরেই এতিমখানাটা। বুকে শান্তি পুষে রেখে এগিয়ে গেল সেখানে। ভেতরে যেতেই বাচ্চারা এসে তাকে ঘিরে ধরল। তুবা হাসি মুখে তাদের মাথায় হাত রাখলো। ম্যাম তুবাকে দেখে হেসে ভেতরে চলে গেল। তাদের নিয়ে তুবা বড় বটগাছটার নিচে চলে গেল। শত বছরের বটগাছটার পাশে ঘিরে সুন্দর পাকা করে বসার ব্যবস্থা করা আছে। তুবা ব্যাগটা রেখে বাচ্চাদের সাথে কথা বলতে লাগলো, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। সে কি বলছে তা বোঝার উপায়ই নেই। সবারই একই সাথে পাখির মতো কিচিরমিচির করছে। তুবা খিলখিল করে হেসে সবাইকে শান্ত করলো, হাত উঁচু করে গলা উঁচিয়ে বলল, বাচ্চারা সবাই চুপ চুপ, কোনো কথা নেই। তুবা আবার একই ধ্বনিতে বলল, কেমন আছো আমার মিষ্টি বাচ্চারা? সবাই একসাথে জবাব দিল, ভালো। কেউ কেউ বলল, তুমি কেমন আছো মিষ্টি? তুবাকে তারা মিষ্টি বলে ডাকে। সে প্রতি বছর এই দিনটাই এখানে আসে। এই এতিম বাচ্চাদের সাথে বিকেল পর্যন্ত কাটায় সে। এতিম হয়ে এতিম এই বাচ্চাদের সাথে দিনটা কাটালে ভালো লাগে তার। এতিম হওয়ার যন্ত্রণা সে বোঝে, ভীষণ যন্ত্রণার সহিত অনুধাবন করতে পারে। আজ তার মার মৃত্যুবার্ষিকী, তাই বছরে এই দিনটা সে এমন মানুষদের সাথে থাকে, এদের জন্য সামান্য খাবার নিয়ে আসে, কিছু সময় একান্ত নিজের জন্য রেখে মায়ায় স্মৃতিচারণ করে। তুবা জবাব দিল, আমি ভালো আছি আমার বাচ্চারা। অতবর ব্যাগ থেকে চিপস, কেক আর চকলেট বের করে। তার হাত থেকেই বাচ্চারা কাড়াকাড়ি করে নিয়ে নিতে লাগলো ওগুলি। আর তুবা মন খুলে খিলখিল করে হাসছে। হঠাৎ আফিন সজোরে ব্রেক কষলো। পাশের গ্লাসটা নামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল তুবার দিকে। আজই তুবাকে হাসতে দেখছে সে। তার হাসি যেন মধুর, তুলনাহীন সেই অমায়িক হাসির মাধুর্যতা। হাসলে তুবার চোখগুলি ছোট হয়ে যায়, সৌন্দর্য আরও বাড়িয়ে তুলে তার হাসি। আফিন মনোমুগ্ধ হয়ে তুবার দিকে দৃষ্টি দিচ্ছে। ভেতরে উতাল পাতাল কলরবময় ঢেউ শুরু হয়েছে তার, যেন শিরায় শিরায় শিহরণ জাগছে। বুক ধরাক ধরাক প্রতিদ্বন্দ্বী তুলছে যেমন। তুবা বাচ্চাদেরকে খাবার দিয়ে তাদেরকে আদর করতে বলল। একে একে সবাই তুবার গালে চুমু দিয়ে দিতে লাগলো। তুবা বাচ্চাদেরকে খাবার দিয়ে তাকে আদর করতে বলল। একে একে সবাই তুবার গালে চুমু দিয়ে দিয়ে যেতে লাগলো। তুবার মুখে সে কি হাসি! আফিন চোখের পলক পড়ছে না। ইচ্ছে করছে এখনই গিয়ে জড়িয়ে ধরতে তুবাকে। তার ভেতরের এমন অনুভূতির সাথে সে নতুন পরিচিত। এমন অনুভূতি, শিহরণ, প্রশান্তি এর আগে সে পায়নি জীবনে। গলায় এসে অশ্রু আটকালো যেন। তুবাকে তার জন্য বানিয়েছে কি সৃষ্টিকর্তা? তুবা আরও আগে কেন আসনি আমার জীবনে? কেন প্রশান্তিতে ভরিয়ে তোলনি আমায়? তোমার জন্য আমি হাজারো বার মরণ পথে হাঁটতে রাজি আমার তুবা। বিকেল হয়ে গেল। তুবা ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। চুপচাপ বাথরুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে নিল। খাবার মুখে দিয়ে যাবে তার আগেই ফোন বেজে ওঠে। তুবা বিরক্তি নিয়ে ফোন নিতেই খাপড়ে যায়। আরও বিরক্তি হয়ে কল ধরে সে। হ্যালো বলার আগে ওপাশ থেকে শোনা যায়,
8টার আগে চলে আসবে। তুবা রাগে দাঁত কিরমির করে উঠল, রাগ সংযত করে বলল, আপনারা বলেছিলেন আজ আসতে হবে না, তাহলে এখন কেন যেতে বলেছেন? আগে আসতে না করেছি, এখন আসতে বলছি, তাই আসবে। ইটস সিম্পল। কথাটা একদমই তার পছন্দ হয়নি। ফোঁস করে সে জবাব দিল, আজ আমি পারবো না, যাব না আমি। তাহলে কি আমি যাব? আশ্চর্য ভঙ্গি কপাল কুঞ্চন করেছে তার। আচমকা মুখ দিয়ে উচ্চস্বরে বের হলো, মানে? ওপাশ থেকে হেয়ালিপূর্ণ গলা শোনা গেল আহফিনের, যেন আয়েশ করে বলছে, মানে আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো? তোবার রাগ এবার চরম হলো। কোনোভাবে নিজেকে সংযতের মাঝে রাখতে না পেরে বলে ফেলল, আপনি কিন্তু বেশি করছেন এবার। এটা পারেন না আপনি। তোবার গলার আওয়াজ নিচু করে দাঁত কেটে পুনরায় বলে, আপনি কিন্তু আমি কেনে নেননি মিস্টার আহফিন চৌধুরী, যে যখন বলবেন তখনই আসতে হবে। টাকা তো পাও। আজ যে লাগবে না আমার টাকা, সেটা আপনার কাছে রেখে দিন, রাখছি আমি। চটজলতেই বলল আহফিন, তোমার টাকা লাগবে না, কিন্তু আমার তোমাকে লাগবে তোবা। দেখুন ভালো লাগছে না কিন্তু এসব। আজ আমি আসতে পারবো না, ব্যাস। তবে আমি আসছি। তোবার আগে বলল, আমি আপনার এখানে কোনো দিন যাবো না, শুনেছেন আপনি? আমার কোনো দায় পড়েনি ওখানে। আমি শুধু না পেরে টাকার জন্য যাই, আপনার কাছে যাব না। আর লীলাকে কল দিলে আমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ওপাশ থেকে হঠাৎই যেন নীরবতা প্রকাশ পাচ্ছে। হুট করে যেন সব কিছু স্তব্ধ হয়ে উঠল মনে হলো। কপাল কুঁচকে চিন্তিত হয়ে তুবা আওড়ালো, হ্যালো। না, কোনো শব্দ আসছে না। কি হলো হঠাৎ? তুবা আরও কয়েকবার ডাকলো, সাড়া নেই। খেয়াল করলো কল কেটে গিয়েছে। রাগে বিদ্বেষে তুবা ফোন রেখে মাথার ওপর দিকে তুলে নিঃশ্বাস ফেলে দিল। একবার চাইলো ভাতে হাত ধুয়ে নেবে, কিন্তু খিদেও লেগেছে খুব, তাই আবারও গিয়ে খেতে বসেছে। তুষি হুইল চেয়ার নিয়ে এগিয়ে এলো তুবার ঘরে। আপা, কার সাথে ঝগড়া করছিলে? কোথায়? কারোর সাথে না তো। আমি শুনলাম কি বলছিলে তুমি, কোথায় যাবে না বললে। টাকার কথাও কি যেন শুনলাম। কি হয়েছে আপা? তুবা কী বলবে বুঝতে পারল না। তুষি এতটা ছোট নয় যে যা তা বলে বুঝ দেবে। 16 বছরের মেয়েকে আর যাই হোক বাচ্চা বলা সাজে না, তাই আমতা আমতা করে জবাব দিল, আরে চাকরিটা ভাবছিলাম করব না। কেন আপা, তোমার খুব কষ্ট হয়? তুষির কথা শুনে তুবার বুকটা ভারী হয়ে আসলো। চোখে পানি হুট করে চলে এলো। তুষিকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললো তুবা। না রে বোন, আমি তোর জন্য সব করতে পারি, তোর ভালোর জন্য নিজেকে আগুনও দিতে পারি রে তুষি। বোনের কান্না দেখে তুষিরও চোখের পানি ধরে রাখতে পারেনি, কেঁদে কেটে বলল, আপা, তোমার বেশি কষ্ট হলে চাকরিটা ছেড়ে দাও। আমি হাঁটতে চাই না আপা, খেয়ে যেতে পারলেই হবে, না খেয়েও থাকতে রাজি আছে আপা। তুবা তাড়াতাড়ি উঠে তুষির গালে হাত দিয়ে তার চোখ মুছে মুছে দিয়ে বলল, একদম না, এসব কথা বলবি না। তুই হাঁটবি, আমি আর তুই একসাথে হেঁটে অনেক দূরে যাব, অনেক পথ হাঁটবো। এসব কথা বলতে নেই শোনা, আমার কোনো কষ্ট হয় না। আমি ভালো আছি তুষি, আর চাকরিটাও ছাড়বো না। তোকে সুস্থ হতে হবে বোন, আমার সাথে হাঁটার জন্য হলেও তোকে সুস্থ হতে হবে। তুষি তখনও কেঁদে চলছিল। দুবার চোখ দিয়ে গড় গড় করে পানি ছুটছে। শিরিন বেগম আড়াল থেকে দুই বোনের কান্না দেখে চলে গেলেন। তুবাকে কথা শোনাতে ওনার ভালো লাগে না। মেয়েটা তাদের জন্য নিজের জীবনটাকেই শেষ করে দিচ্ছে। শিরিন নিঃশব্দে কেঁদে উঠলেন একা ঘরে। আফিনের নাম্বার থেকে দুবার কল চলে এসেছে এর মধ্যে। দুবার কেন যেন আজ যেতেই মন চাইছে না, তাই চুপচাপ বসে আছে ফোনটা সাইলেন্ট করে। একটু পর একটা মেসেজ এলো। দেখতে পেল আফিনের নাম্বার থেকে আসা মেসেজ। লেখা আছে, 5 মিনিট সময় দিলাম, গলির মুখে আসবে, নয়তো আমি ঢুকবো তোমার বাসায়। তুবা চিন্তা করলো, এমনিতেই সমাজে তাদের পরিবারকে কত কিছু শুনতে হয়, কত কথা তাকে নিয়ে কেউ দেখতে পারে না। এখন এমন হলে আরও অনেক বাজে কথা ছড়াবে। আর বড় কথা, তার জন্য এখন টাকার দরকার। তুবা নিজের রাগে পানি ঢেলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গলির মুখে যেতেই আহফিনকে দেখতে পেল। ল্যাম্পপোস্টের সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মৃদু আলোয় খোঁচা দাড়িতে লোকটাকে বেশ সুদর্শন লাগছিল। তুবা এগিয়ে যেতে যেতে ভাবতে লাগলো, আজ তিনি নিচে এসেছেন কেন? তুবা যেতেই আহফিন চুপচাপ ভেতরে চলে গেল। তুবা তখনও দাঁড়িয়ে ভাবছিল কিছু। আহফিন পাশের দরজা ঠেলে দিয়ে দুবার হর্ন বাজালো নিঃশব্দে। তুবা ভাবনা রেখে গাড়িতে উঠে বসলো। আহফিন খুব দ্রুত গাড়ি চালাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না, রোবটের মতো চালিয়ে যাচ্ছে। তুবা বারবার তাকাচ্ছে লোকটার দিকে। খুব অসুবিধা হচ্ছে তার, সিট বেল্ট না বাঁধায় বারবার হেলে পড়ছে। তবু আহফিনের সেদিকে খেয়াল নেই, যন্ত্রের মতো ড্রাইভ করছে কেবল। তুবা বিরক্তি করে চোখ মুখ নিয়ে তাকিয়ে আছে লোকটার দিকে। এটাকে মানুষ ভাবতেই ভুল হচ্ছে তার। সে ভাবছে এত নীরব কেন লোকটা, আজ কিছু জিজ্ঞেসও করছে না, আবার তখন অমন ব্যবহার নিয়েও কিছু বলছে না কেন? কথায় আছে ঝড়ের পূর্বে পরিবেশ শান্ত থমথমে হয়, তবে কি তাই? তুবা নৈরাশ্য ঘন ঘন চোখের পাতা ফেলল।
আফিন গাড়ি থেকে নেমে সোজা ভেতরে ঢুকে গেল। তুবা ছাড়া পেয়ে যেন একটু স্বস্তি পাচ্ছে। এতক্ষণ শরীরের হাড় নেচেছে শুধু। আস্তে আস্তে সে ভেতরে ঢুকলো। এদিক ওদিক তাকিয়ে আফিনকে দেখতে পেল না, হয়তো ঘরে আছে। তুবা সিঁড়িতে পা দিল, মনে মনে বলতে লাগলো, লোকটা কি রেগে আছে? হঠাৎ এমন ব্যবহার করছে কেন? কি অদ্ভুত। তুবা রুমে ঢুকতেই আচমকা আফিন বাঘের থাবার মতো তার বাহু দুটি আঁকড়ে দেয়ালের সাথে চেপে ধরল। ভয় তুবার তরস অবস্থা। সে খেয়াল করলো লোকটা ভয়ঙ্কর গেছে। চোখগুলি লাল হয়ে উঠেছে, কেমন মারাত্মক, গা শিউরে তোলা মুখভঙ্গিমা, সাপের মতো যেন ফুঁসছে। তুবার ঠোঁট নাড়িয়ে বলল, চারু নামায়। আফিন রেগে মেগে তুবাকে দেয়ালের সাথে ঝাঁকি দিল। পিঠে খানিক লেগেছে তুবার সেদিনের মতোই। ব্যথায় কুকড়ে উঠল মেয়েটা। সেই সাথে চোখ দুটো খিচে নিয়েছে একই ভঙ্গিমায়। আফিন এক হাতে সজোরে তার গাল চেপে ধরল, হাত কেটে বলতে লাগলো, ফোনে কি বলছিলে তুমি? ও তো তার কোনো অভিপ্রায় নেই। তীব্র ব্যথায় গালগুলি ছাড়া পেয়ে ব্যর্থ ছটফট করছে কেবল। তাকে নীরব থেকে হিংস্র মানুষটা বোধহয় আবারও ফসে উঠল তেজি স্বরে। এখন বলো কি বলছিলে ফোনে? আই হেয়ার ইট এগেন ননসেন্স। ছাড়ুন, লাগছে কিন্তু আমায়। আফিন প্রবল চিৎকার করে বলে উঠল, বল কি বলছিস তখন, আবার বল। ভয়ে এবার তুবার নাজেহাল অবস্থা, গুটিয়ে গেছে একদম। চোখ টলমল করে উঠছে, ভয়ে শরীর কাঁপছে তার। গালের উপর চেপে রাখা হাতটা ছাড়াবার চেষ্টা করছে সে। আফিন বৃদ্ধাঙ্গুল দিয়ে তুবার ঠোঁট স্লাইস করতে করতে বলল, এই ঠোঁট দিয়েই তো বলেছ তুমি অন্য ছেলের সংস্পর্শে যাবে। কি বলেছিলে জানো? ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এটা বলছিলে তো তুমি। সে এবার তুবার ঠোঁট ছেড়ে তার গলা ধরলো, জোরালো ভাবেই ঠেসে ধরলো দেয়ালে। তুবার কপালে চামড়া কুচকে এলো এতে। গলায় লাগছে খুব। নিঃশ্বাস নিতে বেগ পেতে হচ্ছে ভাবে, দমটা বুঝি এখানেই নিঃশেষ হওয়ার উপায়। মানুষটার চোখগুলো লাল হয়ে আছে। এক অজানা জীবন সংশয় বেড়াচালে পেঁচিয়ে নিয়েছে তাকে। খামচে ধরেছে তুবার তার হাতে। এতে বিশেষ কোনো ভ্রুক্ষেপ নেই তার। ক্রোধের সাথে বলে উঠল, কে করে বলতে পারলে তুমি? এত বড় সাহস তোর হলো কি করে বল? আপনা আপনি আফিনের হাত রাগের বশে আর শক্ত হয়ে এলো। দম আটকে আসছে তুবার। শ্বাস নিতেও এখন খুব বেশি কষ্ট হচ্ছে মেয়েটার। কিন্তু লোকটার রাগ কমার কিংবা হাত ঢিলে করার নাম নেই। লোকটা কি তাকে মেরে ফেলবে নাকি আজ? এবার বুঝি দমটা বের হয়ে যাবে, প্রাণ পাখিটা ফুরুত করে উড়াল দেবে। তুবার চোখ উল্টে হাসছে দেখে আফিন ছেড়ে দিল। রাগে ভেতরটা জ্বলে যাচ্ছে তার। একটু দূরে গিয়ে সে দেয়ালে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিল বার কয়েক। ওদিকে তুবা কাশছে অনবরত, গলাটা খুসখুস করছে, ব্যথা হচ্ছে খুব। অনেকটা সময় নিল আফিন। আবারও আচম্বিত এসে তুবাকে একটা চর মেরে দিল। তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় সে। কানের পোকা নড়ে গিয়ে পুপু একটা শব্দ হচ্ছে। জোরটা বেশি ছিল। তার গালে যেন কেউ লবণ মরিচ লাগিয়ে দিয়েছে অনুভব হচ্ছে। প্রগাঢ় দহনে জ্বলছে সেটা। আহফিন এসে তুবাকে নিচ থেকে উপরে তুলল। তুবার চোখ পানিতে টইটুম্বুর। আহফিন দেখেও না দেখার ভান করে তুবার বাহু চেপে ধরল। তোকে কয়েকবার বলছিলাম না আমার মুখের উপর কথা বলবে না? আর সেখানে তুই কি করে বলতে পারলি ভাত ছড়ালে? তোকে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার। এতটুক বাঁচে। কথাটা শেষ করতে ইচ্ছে হলো না তার আগেই আরেকটা চড় পড়ল তুবার গালে। এবার তুবার শব্দ করে কেঁদে উঠল। আফির দেখছে তুবার চোখ দিয়ে পানির পর পানি পড়ছে। তার কি করা উচিত সে জানে না। মস্তিষ্ক শূন্য অবস্থা। হিতাহিত জ্ঞান বোধ তার মাঝে এই মুহূর্তে কাজ করছে না। আক্রোশে ফেটে তাণ্ডব লীলায় মাতার ঝোঁক বসেছে। ভেতরে রাগটাও কমছে না। তুবার ওপর তার ভীষণ রাগ হচ্ছে। সে জানে তার সামনে থাকলে রাগ আরও বাড়বে, তাই দরজা বন্ধ করে সে চলে গেল। কয়েক গ্লাস ড্রিঙ্ক আর সিগারেট খেয়ে ঘন্টা খানেকের পর আহফিন রুমে ফিরে এলো। তুবা তখনও সেখানে বসে কাঁদছে। আহফিন উদ্ভ্রান্তের মতো দৌড়ে গেল সেখানে। তুবা তুবা বলে ডাকতে লাগলো তাকে। তুবা তখনও কেঁদে চলছে। আহফিন চেষ্টা করছে তুবার মুখে নিজের দিকে ফেরাতে, কিন্তু মেয়েটা তাকে ছুতেও দিতে চাইছে না। জোরাজোরির পর আহফিন সফল হলো। তুবা দুই গালে হাত রেখে তার দিকে মুখ করালো, কিন্তু তুবা তাকাচ্ছে না। দৃষ্টি ফেরানো অন্যদিকে। তুবা, তুবা তাকাও আমার দিকে। মেয়েটার হাবভাব কিছুই বুঝলো না আফিন। এখনও ফোপাচ্ছে। কী করে শান্ত করবে সেটাই যেন এখন অস্থির করে দিচ্ছে আফিনকে। তুবা, তাকাও আমার দিকে। তুবা, তুবা আমার ভীষণ রাগ উঠে গিয়েছিল। আমি বুঝতে পারিনি। প্লিজ লুক অ্যাট মি। প্লিজ সুইটহার্ট, তাকাও না। তুবা, আমি আর এমন করব না, কখনো করব না। প্লিজ, সরি। তোমার লেগেছে খুব, তাই না? তুবা ছিটকে হাত সরিয়ে দিল তার। লাল লাল পানি ভর্তি চোখ দিয়ে সে আফিনের দিকে তাকালো। চোখ আর নাক একদম রক্তের মতো লাল টুকটুকে হয়ে আছে, যেন রক্তজবা। কান্না জড়িত কণ্ঠে তুবা বলল, আপনি আমাকে ছোবেন না। আপনি কেন আমার গায়ে হাত তুলবেন? সেই সম্পর্ক আপনার সাথে আমার নেই। আপনার সাথে আমার শুধু টাকার সম্পর্ক।
আর আপনার কোনো অধিকারও নেই আমাকে মারার। সেখানে আপনি শব্দ করে কেঁদে উঠল তুবা। আফিন শান্ত স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ নিভে যাওয়া প্রদীপের মতো ঝিম গলায় বলল, অধিকার তো থাকতেও পারে, প্লিজ আর কান্না করো না, আই এম সরি। ফুলকির মতো ফুঁসে উঠল তুবা, চিৎকার করে অস্থির ভঙ্গিতে প্রশ্ন করল, কিসের অধিকার? কোনো অধিকার নেই আপনার, আপনি আমার কেউ নন। আহফিন চুপ। তুবার এহেন কাজেও সে প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কারণ বেসামাল রাগটা এবার তার কমে গিয়েছে। তাই শান্ত ও নিশ্চল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে আছে। শীতল কণ্ঠে প্রশ্নবিদ্ধ করল তুবাকে, সব অধিকারের কি নাম হয় তুবা? তুবা আরও কাঁদতে লাগলো, আর যেন সকল কষ্টগুলি এক হয়ে নিস্তব্ধ রাজপথে আন্দোলনে নেমেছে। কিছুতেই সেগুলিকে দমাতে পারছে না সে। মন খুলে কাদার সুযোগটা বোধ হয় হাত ছাড়াও করতে চাইছে না। আহফিন খেয়াল করলো তুবার গালে তার আঙুলের ছাপ পড়ে গেছে। চাঁদের গায়ে এক টুকরো দাগের অনুরূপ বোধ হয়। গলাতেও দাগ পড়ে আছে। আহফিন ফ্যালফ্যাল করে দেখছে সেগুলি। এতটা নিষ্ঠুর হয়ে গিয়েছিল সে। রাগ কত ধোঁকাবাজি একটা জিনিস, তাই না? হঠাৎ তুবার পাশ দিকে দেয়ালে আহফিন সতেজে ঘুষি মারল। চমকে গেল তুবা, বিস্ময়ে কান্না বন্ধ করে পাশ ফিরে তাকালো। ততক্ষণে 2-3টা দেওয়া হয়ে গিয়েছে আহফিনের। অনবরত দিতেই লাগলো ঘুষি। তুবার এবার ভয় হয়। ভীত নয়নে সে লোকটার দিকে তাকায়। কি ভয়ঙ্কর দেখতে লাগছে। তুবা কান্না দমিয়ে দিয়েছে। এতটা পাগলামি করতে বারণও করছে, তবে শুনছে না আহফিন। আকস্মাৎ তুবা আহফিনের হাত ধরে থামতে বলে। সে বাধ্য ছেলের মতো থেমে নীরব হয়। তুবা ঠোক গেলে মানুষটাকে দেখলো। হাতের দিকে তাকালে দেখতে পেল আঙ্গুলের হাড়ের সঙ্গে লেগে থাকা চামড়ায় লাল বর্ণ ধারণ করেছে। শরিত বের হয়ে বলে। আহফিন তুবাকে শান্ত স্বরে বলল, তুবা, আজ আমি আমার দরকারে তোমাকে এখানে ডাকিনি। বিশ্বাস করো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে ডেকেছিলাম। তোমাকে আমি আজ এতিমখানে দেখেছিলাম, তাই ডেকেছি। কিন্তু তখন অমন কথায় আমার মেজাজটা। ভ্রুকুঞ্চরণ করল তুবা। এই লোক কি উন্মাদ? নিজ মনে প্রশ্ন আওড়ালো একা একা। আহফিন তুবার দাগ পড়া গালে হাত দিয়ে দিতে গেলে সরিয়ে নিল সে। কঠিনভাবে জবাব দিল, বলেছি না আপনি আমাকে ছোবেন না। আমি আপনার কাছে আর আসতে চাই না। দূরে সরুন, যেতে দিন আমাকে। আহফিনকে নির্লিপ্ত দেখে তুবা কর্কশ গলায় পড়ল, শোন বলছি। কাঁদতে কাঁদতে বলল তুবা। আহফিন সরে গেল। স্তব্ধ মুখে গিয়ে দরজা লক করলো। অতঃপর তুবাকে দেখিয়ে চাবি তার পকেটে ভরে নিল। ঠোঁট স্মিত করল, সরে এসেছি, বাধা দিচ্ছি না, যেতে পারো। রাগে তুবার শরীর জ্বলে যাচ্ছে। জ্বলন্ত শিখার মতো জ্বলে উঠে বলল, আপনি এসব করতে পারেন না, দরজা খুলে দিন, আমি বাসায় যাব। তুবা তাকিয়ে দেখতে পায় আহফিন প্যান্টের পকেটে হাত গুজে আভিজাত্য নিয়ে শটান হয়ে আছে। দৃষ্টি তার অন্যদিকে, চোখে মুখে নীরব সচলতা একটা ভাব। তুবার এসব সহ্য হলো না। দাঁত কিটমিট করে বলল, কি হলো, দরজা খুলে দিন। তুবার চিৎকার শুনল না আহফিন। সে তখনও শান্ত। তুবা এগিয়ে গেল আহফিনের কাছে। নাকের পাতা ফুলিয়ে বিতৃষ্ণার সঙ্গে জানতে চাইল, কেন এমন করছেন আপনি? চাবিটা দিন, দরজা খুলুন, আমি বাড়ি যাব। চাবি আমি দিতে পারবো না। এছাড়া কিছু বলার থাকলে বলতে পারো সুইটহার্ট, আমি শুনছি। প্রচণ্ড রাগে তুবা কিটমিট করছে। বেজার চড়া হয়ে যাচ্ছে তার। তুবা আরও কয়েকবার বলল, আহফিন সাড়া দেয়নি। চাবি বালিশের নিচে রেখে সেখানে আয়েসে শুয়ে পড়ল সে। তুবা বিছানায় উঠে চাবি নিতে গেলেও আহফিন হাত দিয়ে সরিয়ে দেয় তাকে। তুবা ফের যায়। এবার আহফিন তার হাত ধরে তাকে শুইয়ে দেয়। নিজে তার ওপরে উঠে হাত বাড়িয়ে ড্রয়ার থেকে স্যাভলন মলমটা নিয়ে নেয়। তুবা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছিল। আহফিন মলম বের করে তার গালে দিতে চাইলে সে আহফিনের পিঠ খামচে ধরে মাথা নাড়াতে থাকলো। আহফিন ধমক দিয়ে তাকে চুপ থাকতে বলল, শান্ত হয়ে থাকো তো। পরক্ষণে তুবা চুপ হলো। নিষ্প্রভ চোখে তাকিয়ে দেখলো আহফিনকে। মানুষটা যত্ন করে যেন তার গালে ও গলা মলম লাগিয়ে দিল। ঠান্ডা শিরশির অনুভব করলো সে। জ্বালাটা কমেছে বোধ হয়। সেও শান্ত হয়ে গেল। আহফিন পিঠ থেকে নিজের হাত সন্তর্পণে সরিয়ে নিল। কেমন মানুষ উনি, নিজেদের আঘাত নিজেই মলম লাগায়। আহফিন তুবার ভিজে চোখের দিকে অপলক দেখছিল। তুবা কঠিন গলায় বলল, সরুন। সে উঠে পিঠে হাত দিয়ে বলতে লাগলো, উফ, আমার পিঠ থেকে তো তুমি রাক্ষসীর মতো রক্ত বের করে ফেলেছো তুবা। শোধ তুলছ নাকি? তুবা সুযোগ পেয়ে যে এই হাত বাড়ালো বালিশের নিচের দিকে। অমনি খপ করে তার হাত জাপটে ধরল আহফিন। আজ বলবে, তারপর এখান থেকে যাবে। কাল সারাদিন যদি না বলো তো এখানে আটকে থাকবে। নাও ইউ ডিসাইড। ফোঁস করে দম ছুড়ল তুবা। ক্লান্ত ভঙ্গিতে বলল, কেন আপনি এমন করছেন বলুন তো? আর আমার কথা শুনলে আপনার কি হবে এমন? চাবিটা দিন। কিছু হবে না, তবু আমি শুনতে চাই। এত কঠিন মনের হয়েও কেন নিজেকে এই পথে টেনেছ? একটু সময় নিয়ে তুবা জবাব দিল, কিছু হবে না যেহেতু শোনার কি দরকার? তা জানি না, হবে কি না হবে না সেটা পরে বুঝবো। আমি শুনতে চাইছি।
তুবা এইটুকু বুঝেছে এই লোক বড্ড ঘাটলেরা, তেমনি উন্মাদ অসুস্থ মস্তিষ্কের মানুষ হয়তো। না বললে হয়তো যেতেও দেবে না, কিন্তু তার বলতে ইচ্ছে করছে না। এই বিষাক্ত রাতের তিক্ত কথা বলতে বুক ছিঁড়ে আসে তার। আবার ভাবছে মনের চাপা কথাগুলি তো গাছের সামনে বললেও হালকা লাগে, আর এ তো নিচ থেকে শুনতে চাইছে জলজ্যান্ত মানুষটা। তুবা স্থির হলো, দৃঢ় পায়ে গিয়ে সোফায় বসলো। আফিন বিছানায় পা হেলিয়ে তুবার দিকে ঝুঁকে বসলো। তুবার ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো, শান্ত স্বর জানানোর অভিপ্রায়ে উদ্যত হলো। শুনেছি আমার জন্মের পর মা রক্ত শূন্যতার অভাবে মারা যায়। আমার শরীর নাকি খুব খারাপ ছিল, অনেক কিছুর পর নাকি আমার দম ফেরে। বাবাই আমাকে বড় করেছেন, একা পুরুষ মানুষ সব দিক সামলাতে পারেন না। তারপর বাবা আবার বিয়ে করলেন, কারণ আমার দেখাশোনার পর বাবার ব্যবসাটা ঠিক করে চালাতে পারছিলেন না। সৎমা আসেন ঘরে, আমিও বড় হতে থাকি। ওনার ঘর থেকে ছোট্ট একটা বাচ্চার জন্ম হয়, তুষি, আমার নিজের বোন, আমার একমাত্র আদরের বোন। কখনো ওকে আমার থেকে আলাদা করিনি, নিজের মতো ভালোবাসি ওকে। আমার কত আদরের ও তা কাউকে বোঝাতে পারবো না। ওকে একটু একটু করে বড় করে নিজ হাতে। মায়া আরও বসে পড়লো তার ওপর। দুঃখ কষ্ট টানাপোড়েন থাকলেও ভালো চলছিল দিন। অনার্সে উঠতে না উঠতে বাবা মারা যান স্ট্রোক করে। তারপর থেকে একেবারে এতিম হয়ে যায় আমি। বাবার দেওয়া যা ছিল আস্তে আস্তে শেষ হতে থাকে। কি করব বুঝতে পারছিলাম না। ততদিনে অনার্স দ্বিতীয় বর্ষে উঠে যায় আমি। অনেক খুঁজেও একটা চাকরি পাইনি, সংসার চলে না। আমার খুটখুটানি কথা বাড়তে থাকে, উঠতে বসতে কথা। আমি লেখাপড়া করে নাকি সব টাকা নষ্ট করে দিয়েছি। সংসার, বোনের ঔষধ, আমার পড়া কিছু চলছিল না। প্রতিদিন যেতাম সব জায়গায় কাজের খোঁজে। অবশেষে যাও একটা চাকরি পেলাম, বেতন খুব সীমিত, টেনে টুনে চলে কোনো রকম। বোনের চিকিৎসা তেমন চলে না, একদিনের ওষুধ আনলে অন্য দিনেরটা আনা যায় না, তবুও দিন চলছিল। কিন্তু আমার জীবনের কাল আর চলে আসে এক বর্ষা রাতে। সেই ক্লাস 10 থেকে পাড়ার এক ছেলে বিরক্ত করতো আমায়, লেগে থাকতো পিছু। বাবা চলে যাওয়ার পর তার পাগলামি আরও বাড়তে থাকে। দিন দিন সে পিছু ঘুরতে থাকে, বিয়ে করতে চায় আমাকে। বকাটে ছেলে ছিল সে, একদম বকে যাওয়া ছেলে। তাকে আমি সহ্য করতে পারতাম না। আবার বিয়ে কি করব। তারপর শুরু হলো হুমকি দুমকি। আমার প্রতিনিয়ত হুমকি দিতে লাগলো, মেরে ফেলবে, তুলে নিয়ে বিয়ে করবে, আরও কত কি। নিজেকে বাজাতে এক লাইন বেশি বলে ফেলেছিলাম হয়তো, যেটা আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। একটা রাতই আমার জীবনে উল্টাপাল্টা করার মূল মন্ত্র ছিল বুঝি সেটা। মাথায় কি হলো কে জানে, হুট করে বলে ফেললাম আমার বিয়ে ঠিক হয়েছে। আমাকে যেন আর বিরক্ত না করে সে। তারপর থেকে কিছুদিন সে আমার পিছু নেয় না। হঠাৎ করে যেন সব শান্ত হয়ে পড়ে। অবাক হয়েছিলাম ভীষণ, যে ছেলেটা এত বছর পিছু ঘুরলো সে আচমকা এত সহজে সব মেনে নিল। ভেবেছিলাম আমার কথা সে বিশ্বাস করেছে, কিন্তু তবুও ভেতরে কেমন যেন ভয় হতো। তাকে আমি কয়েকটা চড়ও দিয়েছিলাম, তবুও সে পিছু আসতোই। কিন্তু তার এমন নীরব শান্ত থাকা ভয় হতোই আমার। একদিন অফিস থেকে ফিরছিলাম, রাত 9টা বেজে গিয়েছিল সেদিন তুবার কথা আসছিল না। শূন্যে তাকিয়ে সে কাঁপছিল। আহফিন খেয়াল করলো এত ঠান্ডা বাতাসেও তুবার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। আহফিন তাড়াতাড়ি করে তার রুমে থাকা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলো। গ্লাসটা তুবার দিকে এগিয়ে দিলেও সে আগের মতো পলক না পড়া চোখে শূন্যে তাকিয়ে রইল। তুবা আরও বেশি কাঁপতে শুরু করেছে বলে আহফিন তার পাশে গিয়ে বসলো। তুবার গায়ে হাত দিয়ে তাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো। মেয়েটা সাড়া দেয় না। আহফিন বার কয়েক ডেকে গ্লাসটা তার মুখের সামনে ধরলো। কাপা ঠোঁটে তুবা টকডক করে সবটা পানি খেয়ে নিল। তাকে অমন বিমূঢ় হতে দেখে ভরকালো বোধহয় আহফিন মৃদু আওয়াজে ডাকলো তুবা বলে। তাকিয়ে দেখতে পেল মেয়েটা তখনও ভাসা ভাসা চোখে তাকিয়ে থরথর করে কাঁপছে। চোখ টলমল করে উঠছে মেয়েটার। বোঝা যাচ্ছে বুকের ভেতর বোধহয় হয়তো পাহাড় সমান ওজন নিয়ে নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা। আহফিন পুনরায় একই ভঙ্গিতে ডাকলো তুবাকে। তুবা, তুবা শুনতে পাচ্ছ আমার কথা? বেখেয়ালি মনে তুবা নিচ থেকে আওড়াতে লাগলো। সে বৃষ্টির রাতে রনি আমাকে রেপ করলো আহফিন। আমি আমার সব সতীত্ব হারিয়ে ফেলেছি সেই রাতে। আমার পুরো জীবনটা কালো অধ্যায় ছেয়ে গেছে পুরো। ও আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। চিৎকার করে বলতে বলতে তুবা কেঁদে উঠল। বাইরে ভারী বৃষ্টি হচ্ছে, আকাশ ফেটে বজ্রপাত হচ্ছে, সেই সাথে তুবার চিৎকারও ভেসে আসছে। সব মিলিয়ে বিকট ধ্বনি। আহফিনের কান চলে যাচ্ছে তুবার চিৎকার করা কান্নার শব্দে। তুবা শক্ত করে আহফিনের হাত খামচে ধরে কান্না করছে। আহফিন তাকে বুকের সাথে আগলে নিল সঙ্গোপনে। শীতল বুক পেয়ে তুবা আজ মন মতো কাঁদছে। গলা চিরে কান্না বের হচ্ছে তার। আহফিনের বুক তার চোখের পানিতে ভিজে একাকার হচ্ছে। আহফিনের ভেতরেও খুব কষ্ট লাগছে, জ্বালাও হচ্ছে তুবার কান্নায়। একদিকে তুবার চিৎকার করে কাঁদছে, অন্যদিকে আহফিন কষ্টে গলা দড়া পাকিয়ে শ্বাসরোধ করছে। ডগিলতেও বাধা পাচ্ছে সে। তুবাকে আরও শক্ত করে আঁকড়ে ধরল যেন।
দীর্ঘ সময় পার করে কাঁদতে কাঁদতে তুবা হেঁচকি তুলে ফেলল। আহফিনকে ঠেলে দূরে সরিয়ে সে ফাঁকা হয়ে বসলো। তুবার অবস্থা দেখে আহফিন তাকে আবারও পানি এনে দিলে অল্প একটু পানি খেয়ে সে দীর্ঘশ্বাস ফেলল। চোখ মুখ ফুলে একাকার, ভীষণ জ্বালা করছে, বিধ্বস্ত অবস্থা তার। নাক টেনে তুবা আবার বলতে লাগলো। পাড়ায় এই কথা ছড়িয়ে পড়লো। বাড়িতে এসে এসে লোক বাজে কথা বলতো, বাজেভাবে ইঙ্গিত করতো। জীবনটা একদম নাজেহাল হয়ে গিয়েছিল আমার এই কদিনে। নিজেকে ঘরবন্দি করি, তবু হলো না। আম্মার লোক তাড়িয়ে দিলেও এসে আমাকে বাজে কথা শোনাতো। একদম তুষি তখন আমার হাতে হাত রেখে কেঁদেছিল। দিন যেতে থাকে, আবার চাকরিতে। তুষি আর আম্মা একদম মরে যাবে বেঁচে থেকে। ওদের কি হবে তখন? তারা প্রতিদিন মরবে। তাই সে পথে আর হাঁটলাম না। রাস্তায় বের হলে পশুরা তাকিয়ে লালসার হাসি হাসলো। আমাকে টাকার বিনিময়ে বিছানায় যেতে বলল। আফিন কেন যেন তুবার এই কথাগুলি একেবারে নিতে পারছিল না। গা ঘিন ঘিন করছিল, চোখ মুখ শক্ত হয়ে আসছিল তার বারবার, আর ভিতরে ফুলুঙ্কির মতো আগুন উঠছিল। তুবা ঢোক গিলে আবার বলল, অনেক ভেবেছি। সামনে আমার দুইটা পথ ছিল তখন, হয় নিজে মরে যাওয়া, নয়তো নিজেকে এই পশুদের কাছে স্বেচ্ছায় বিলিয়ে দিয়ে টাকা আনা। সব দিক ভেবে এটা ছাড়া আমার পথ ছিল না। আমি বড্ড অসহায় ছিলাম তখন। পাশে দাঁড়ানোর কেউ ছিল না, মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না আমার। সারাক্ষণ বুকে কান্নার পাথর নিয়ে থাকতাম। আমার ভেতরটা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাচ্ছিল। বোনের আমার না খাওয়া শুকনো মুখগুলি আমাকে আর বিবেকের সাথে লড়তে দেয়নি। মনস্থির করেই নিলাম, প্রতিদিন ওদের মরা দেখার চেয়ে নিজেকে মারার পথ খুঁজে নিলাম লীলা আপার কাছ থেকে। একদিন পর সে কল দিয়ে আমাকে জানালো, আপনার বাসার ঠিকানা দিল। নষ্ট রাস্তার মেয়েদের মতো ছুটে এলাম আপনার কাছে, দেহ বেচে টাকা নিতে। আহফেন এবার তুবাকে ধমক দিল চুপ থাকতে। তুবা অশ্রুসিক্ত নয়নে খানিক হেসে বলল, আপনি না শুনতে চেয়েছিলেন? তবে আমি শুনতে চাই না, এবার চুপ করো। নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে তেজস্বী গলায় বলল আহফিন। তুবাও দ্বিগুণ বেগে চেঁচিয়ে উঠল, কেন শুনতে চান না? শুনুন এবার। আহফিন তরিতে চোখ বন্ধ করে নিজেকে দমন করার চেষ্টায় মগ্ন, দাঁতে দাঁত খিঁচে চিবিয়ে বলল, তুবা শ্যাট আপ, আর কোনো কথা নয়, চলো ঘুমাবে। সে আহফিনের কথা শুনল না, যন্ত্রের মতো বলতে লাগলো, আরেক বর্ষার কালো রাত চলে এলো জীবনে। এই কালো রাত সারা জীবনকে কুলুষিত করা রাত ছিল। বর্ষার এক রাতে আমি আপনার কাছে ছুটে এলাম। কেন? দেহ বিলিয়ে টাকা নিতে। তুবা একদম চুপ, আর একটা কথা না, এবার মুখ বন্ধ করো বলছি। মেয়েটা কান্না মিশ্রিত বেদনপূর্ণ আঁখি পল্লবে দৃষ্টি মেলালো। ক্ষীণ গলায় তীরের মতো ছুটে দিল প্রশ্ন, কেন? চাঁদ দেখতে পারেন আর চাঁদের গায়ে কালো দাগ দেখতে পারেন না? আমি একটা বাজে মেয়ে, একজন ধর্ষিতা, একজন প্রস্টিটিউট। শেষের কথাটা আহফিনের গায়ে আগুন ধরিয়ে দিল যেমন। সে তুবার গাল চেপে ধরে প্রচণ্ড ক্ষোভের সাথে বলে উঠল, তুই ধর্ষিতা না, বুঝেছিস? তুই ধর্ষিতা না? তুবা আহফিনের দিকে তাকিয়ে হঠাৎই পাগলের মতো হাসছিল আর বলছিল, আপনি পাগল হয়ে গেছেন, একদম মাথাটা গেছে আপনার আফিন চৌধুরী। সবাই জানে তুবা ধর্ষিতা, আর এ লোক বলে কিনা আমি ধর্ষিতা না। পীড়াদায়ক হাসিটা আহফিনের ভেতরে দগ্ধে দগ্ধে পূর্ণ হচ্ছে। তোমার পাগলামি দেখে তাকে বুকের সাথে জাপটে ধরলো জোর খাটিয়ে, আর বারবার বলতে লাগলো, তুমি ধর্ষিতা না, একদম বাজে কথা বলবে না। তুবা তুমি ভার্জিন ছিলে আমার কাছে আসার আগে। সেদিন বর্ষার রাতে আমার কাছে আসার আগেও তুমি ভার্জিন ছিলে। তুবা শান্ত হও প্লিজ, শান্ত হও একটু। সে তুবাকে শক্ত করে জোরে ধরে চাইছে শান্ত করতে, কিন্তু তুবা ছটফট করছে পাখির মতো। অস্থির হয়ে উঠেছে মেয়েটা, উদ্ভ্রান্তের মতো চাপছিল। মিথ্যা বলছেন, আপনি মিথ্যা বলছেন আমার সাথে। তুবা ধর্ষিতা, তুবা ধর্ষিতা। তুবার গলার আওয়াজ নিভে আসছিল, চোখ গুলি লেগে আসছিল। তার হাত পা নড়াচড়া কম থেকে আহফিন তাকে কোলে তুলে নিল, বিছানায় শুয়ে দিয়ে তার পাশে শুয়ে পড়ল তাকে জড়িয়ে। আহফিন ভাবতে থাকলো তুবার পরিস্থিতিটা নিয়ে, কতটা অসহায় আর বিষাক্ত ব্যথা জর্জরিত ছিল মেয়েটা। ঠিক কতটা অসহায়ত্বে রাস্তায় একাকী হাঁটলে একটা মেয়ে এই পথে টেনে আনলো নিজেকে। তো সে মায়ের সাথে শুয়ে আছে, উদাস হয়ে বলছে, আম্মা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আপা কি করছে কে জানে। শিরিন কিছু বললেন না, মেয়ের পাশ ফিরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আস্তে আস্তে জবাব দিলেন, আম্মা তুমি তো আপাকে কখনো আমার মতো মাথায় হাত বুলিয়ে দাও না। শিরিন বেগম তখনও চুপ। তিনি অতীতে চলে গেলেন, তখন তুবা খুব ছোট। কত আদর করে তিনি তাকে বড় করেছেন, বুকের সাথে মিশিয়ে ঘুম পাড়িয়েছেন। তুবার ছোটাছুটির কারণে কতবার পড়ে গিয়ে ব্যথা পাবার পর তিনি বকা দিয়েছেন। কেন এত ছটফট করে মেয়েটা? তুবার ছোটবেলার কথা মনে হতেই বুকটা কেমন করে উঠল ওনার। আর এখন কষ্ট সহ্য করতে না পেরে এই তুবাকে কত কথা শোনান তিনি, অথচ মেয়েটা নিজের জীবন ধ্বংস করে দিয়েছে তাদের জন্যই। শিরিনের চোখে পানি চলে এলো, বুক ভার হয়ে আসছে ওনার। হঠাৎ মুখে কাপড় চেপে ফুপিয়ে উঠলেন তিনি।
আম্মা তুমি খাচ্ছ? তুষির প্রশ্নে চুপসে যায় উনি। একটু নীরব থেকে জবাব দেন, না তুই ঘুমা মা। আম্মা আপারেও তুমি ভালোবাসো তাই না? শিরিন রয়ে শয়ে ব্যথাতুর গলায় বললেন, ওরে জন্ম না দিলেও বড় করছি আমি, এর বেশি কি কইতাম তোরে? এত কথা না কইয়ে তুই ঘুমা তো মা, আমার ঘুম পাইতেছে। বলে তিনি পাশ ফিরে শুয়ে পড়লেন। তুষি অনেক সময় অযাচিত এক প্রশ্ন করে বসে, আম্মা আপা কিসের কাজ করে? শিরিন ভাবনায় পড়ে গেলেন কি বলবেন, কি জবাব দেবেন মেয়েকে। ভয় বোধ হয় ঢোক গিললেন তিনি। শক্ত গলায় জবাব দিলেন, জানি না আমি। তুই কি ঘুমাবি তুষি? বেশি কথা ভালো লাগে না আমার, একদম চুপ কইরা ঘুমা কইলাম। তুষি আর কিছু বলল না, কিন্তু তার আপাকে খুব মনে পড়ছে। তার খুব ইচ্ছে আমার বর্ষার দিনে আপার সাথে ছুটে বেড়াবে, বৃষ্টিতে এলোমেলো হয়ে দৌড়াবে। কবে জানি তার ইচ্ছে পূরণ হয় না পাওয়া এই আফসোসের যন্ত্রণা নিয়ে তুষির চোখ বন্ধ করলো। আদৌ আল্লাহ এই ইচ্ছা পূরণ করবে তার? নিজের অসহায়ত্বের ভাবনায় তুষি ডুবে যায় ক্রমশ। মাঝরাতে আফিন খেয়াল করলো তুবার গা কেঁপে জ্বর এসেছে। বিড়বিড় করে সে কি যেন বলছে, অস্পষ্ট কথা। আফিন গায়ে হাত দিয়ে দেখতে পেল শরীরে জ্বর অনেক মাত্রায়। কান তুবার মুখের সামনে পাতলো, কিন্তু কিছুই বুঝলো না, সব কিছু ঝাপসা। তুবাকে চাদর দিয়ে ঢেকে দিল আফিন। তবুও কাঁপুনি কমার নাম নেই। সে তুবার হাত পা মালিশ করতে লাগলো। উপায়ন্তর না দেখে তুবার ওপর উঠে জড়িয়ে ধরে গায়ে ওম দিয়ে শুরু করেছে। কিছুক্ষণ পর কাঁপুনি কমলেও জ্বরের মাত্রা কমে না। ওদিকে বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকে ধ্বনি সৃষ্টি হচ্ছে, সাথে শীতল বাতাসে শরীর আরও হিম হচ্ছে। আফির উঠে নিচ থেকে এক টুকরো কাপড় আর বাটিতে পানি নিয়ে আসলো। তুবার কাছে গিয়ে তার কপালে জলপট্টি দেওয়া শুরু করেছে। মেয়েটার ঠোঁটগুলি এখনও অনবরত কাঁপছে। আফিন ধ্যান ধরে অনিমেষ তাকিয়ে আছে সেদিকে।